আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। আগ্রাসন নৃশংসতার বিরুদ্ধে এক হয়ে যুদ্ধকে না বলতে প্রধানমন্ত্রীর তাগিদ। ব্যাংককের সম্মেলনে বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। চলমান তাপপ্রবাহে আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি। গরমে রড সিমেন্ট শিল্পে উৎপাদন ব্যাহত আর ঝরে যাচ্ছে আম লিচুর গুটি। উপজেলা নির্বাচনে সহিংসতা রোধে সতর্ক থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে সিইসির নির্দেশ। যে কোনো মূল্যে ভোট সুষ্ঠু করার ঘোষণা। বাংলাদেশের আরও 14 পণ্যের জিআই স্বীকৃতি অর্জন। 1000 বছরের ঐতিহ্য ইচ্ছে করলেই নকল করা যাবে না মন্তব্য। এবং নানা রঙের পাখির ডাকে প্রাণবন্ত প্রকৃতি। আবাসস্থল ধ্বংস হওয়ায় বিলুপ্তির পথে দেশের অনেক প্রজাতি। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। চীনে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। আগামী 3 দিন আবারও সারা দেশে তাপপ্রবাহে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পরবর্তী 72 ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি থাকবে। এর আগে এ মাসে 3 দফার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয় 19 এপ্রিল। তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে এক হয়ে যুদ্ধকে না বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশের সরকার প্রধান বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের নিউ এজেন্ডা ফর পিসকে সমর্থন করে। ভাষণে বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বজুড়ে যে যুদ্ধ পরিস্থিতি, সে প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। নিজের অভিজ্ঞতায় যুদ্ধ ও শরণার্থী জীবন নিয়ে আবেগঘন বক্তৃতায় প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধ করে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। The preconditions for sustainable development is lasting peace and security. We must settle regional disputes and tension through dialogue. Our mutual respect for national sovereignty and territorial integrity must remain paramount. We must speak out against all forms of aggression and atrocities and say no to war. Bangladesh stands behind the UN Secretary General's new agenda for peace. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferers. I call upon the world leaders to stop the war. মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পাশাপাশি মিয়ানমারে চলমান অস্থিরতা নিরসনে বিশ্বনেতাদের পদক্ষেপ নিতে বলেন শেখ হাসিনা। In the backdrop of ongoing armed conflicts in Myanmar,
the Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risks within and beyond our territories. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. পরে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের এক্সিকিউটিভ সেক্রেটারি আরমিদা সালসিয়ান আলী জাবানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিদর্শন করেন বাংলাদেশ স্টল। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। প্রিয় দর্শক, দেশে চলমান তাপপ্রবাহের আরও খবর। তীব্র তাপপ্রবাহের কারণে রড ও সিমেন্ট শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। স্টিল রিলোডিং মিলের শ্রমিকরা বলছেন, এমনিতেই তাদের প্রচণ্ড গরমের পরিবেশে কাজ করতে হয়, এর মাঝে তীব্র দাবদাহে পরিস্থিতি অসহনীয় হয়ে পড়েছে। এ অবস্থায় শ্রমিকদের জন্য ঠান্ডা পানি ও খাবার স্যালাইন সরবরাহ করছেন উদ্যোক্তারা। নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমন রেজার তথ্য ও ভিডিও চিত্রে। মাসুর শাকিলের রিপোর্ট। ভারী শিল্প কারখানার মধ্যে তীব্র তাপ উৎপাদন করে এমন কারখানা হলো স্টিল রিরোলিং মিল ও সিমেন্ট কারখানা। দেশে অবকাঠামো নির্মাণ বাড়ায় গত কয়েক বছরে রিরোলিং মিল বেড়ে এখন ৩০০-রও বেশি। তীব্র তাপপ্রবাহের মধ্যে এসব কারখানার শ্রমিকরা প্রচণ্ড কষ্টে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে দেখেন বাইরের যে অবস্থা, বাইরের যে তাপমাত্রা, এই তাপমাত্রার মধ্যে শুধুমাত্র পেটের কারণে কিংবা বাড়িতে ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে, তাদেরকে একটু সুখে রাখার জন্য, তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা এই রোদের মধ্যে, আগুনের মধ্যে এই কষ্ট করতেছি। গরমের মধ্যে কাজ করতে অনেক কষ্ট, পেটের দায় আর কি করবো, কাজ করতে হয়। করার কিছু নাই, ফ্যামিলি বাঁচাইতে হবে, পেট বাঁচাইতে হবে, এই জন্য আমরা এখানে কাজ করতেছি টাকার কারণে। যে কাজ করি রিকারিং এর প্রচণ্ড গরম আঙ্গুর হয়। শ্রমিকরা যাতে অসুস্থ না হয়ে পড়ে সেজন্য নানান ব্যবস্থা গ্রহণ করেছে উদ্যোক্তারা। গরমের মধ্যে সুবিধা দেই, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর আমরা রেস্ট দেই এবং তাদেরকে লেবু দিয়ে ওরসেলেন এবং শরবত 3-4 বার খাওয়ানো হয়। উদ্যোক্তারা বলছেন, গরমে সব শ্রমিক কাজ করতে না পারায় উৎপাদনও ব্যাহত হচ্ছে। মাসুর শাকিল, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। চলতি মৌসুমে মেহেরপুরে আমের গুটি পর্যাপ্ত না এলেও লিচুর গুটি এসেছিল আশানুরূপ। তবে বর্তমানে প্রচণ্ড তাপদাহে আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে। চাষি ও বাগান মালিকরা লিচুর গুটি টিকিয়ে রাখতে বিভিন্নভাবে চেষ্টা করলেও ঠেকাতে পারছেন না। ফলে এই মৌসুমে আম লিচুতে লোকসানের আশঙ্কা করছেন চাষি। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। কৃষি বিভাগের হিসাবে মেহেরপুর জেলায় প্রায় 3000 হেক্টর জমিতে আম লিচুর বাগান আছে। চলতি মৌসুমে মেহেরপুরে আমের গুটি পর্যাপ্ত না এলেও লিচুর গুটি এসেছিল আশানুরূপ। তবে বর্তমানে প্রচণ্ড তাপদাহে আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে। আম ও লিচুর জন্য 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয়। এখন মেহেরপুর এলাকায় তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রিতে ওঠানামা করছে। তাই স্বাভাবিকভাবে গুটি ঝরে যাচ্ছে এবং কিছু গুটি ফেটেও যাচ্ছে। এখানে আম এবারটা মোকল কম ছিল, তারপরে যা এসেছিল মেঘাটা পানি হইলে খরান অতিরিক্ত তাপের জন্য সব কেটে গেল। নিচু আম একই অবস্থা। নিচুর বেটে চরম মূল্য এলো, বুঝলেন। আমের মূল্য তো আসেনি, কিন্তু এই প্রচন্ড খরার কারণে সব ঝরে গেল। চাষিরা জানান, গতবারের তুলনায় এবার আমের গুটি এসছে 50 ভাগ, তবে লিচুর গুটি এসছে ভালো, কিন্তু প্রচণ্ড রোদে গুটি ঝরে যাচ্ছে। আমাদের মেহেরপুর জেলার 10% আম আছে, আম তাপমাত্রা কেটে গেছে। আর লিচু আপনার এখানে দেখতেই পাচ্ছেন, লিচু এখানটায় 100%-এর ভিতরে লিচু আপনার 50% কেটে গেছে। তাপমাত্রা লিচু পড়ে যাইছি, সেচ দিয়েও ঠেকানো যাইছে না। আম লিচুর গুটি ঝরা সহ রোগবালাই প্রতিরোধে মাঠ পর্যায়ে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে রিং আকারে গাছে গোড়ায় আমরা সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি এবং সময় হলে ফুড পাম্প দিয়ে গাছে পানি স্প্রে করার কথা বলতেছি। বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করেও গুটি ঝরা রোধ করতে না পারায় চাষিরা আরও কার্যকর সহযোগিতা চাইছেন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় পরিবেশ বান্ধব প্রযুক্তি ও অর্থায়নে গুরুত্ব আরোপ করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। রাজধানীতে জাতিসংঘের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপোর সমাপনী দিনে এই বিষয়ে গুরুত্ব আরোপ করেন আন্তর্জাতিক প্রতিনিধিরা। অভিযোজন নিশ্চিতে আঞ্চলিক সহায়তা জোরদারের পাশাপাশি নারী ও তরুণ প্রজন্মের কার্যকর সম্পৃক্ততার বিকল্প নেই বলে মত দেন তারা। আলিমান রাজির রিপোর্ট। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের প্রশ্নে সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, তখন সংকট থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগের বাস্তবতায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাপ এক্সপো 2024-এর আয়োজন। 4 দিনের আয়োজনে তুলে ধরা হয় অভিযোজন নিশ্চিতে বিভিন্ন দেশের পরিকল্পনা ও উদ্যোগ। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় বিনিময় করা হয় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। সম্মেলনে নির্ধারিত বিষয়ে প্যানেল ডিসকাশন ও টেকনিক্যাল সেশনে উঠে আসে কৃষি, খাদ্য নিরাপত্তা, সেচ ব্যবস্থাপনার উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব এবং করণীয়। NAPs will join the vast array of national plans that in by themselves they're not static, that they're part of a process that underpins their development. So the moment you submit your plan, work does not stop. There is work that continues to go behind it. So next time you update your plans, you're ready to integrate new challenges that have emerged. A unique opportunity to assess the progress that we have made and to discuss the bottlenecks to implement our NAPs as well as way forward. We share our solidarity with all the vulnerable countries when it comes to formulation and implementation of the NAPs. এবারের সম্মেলনে অভিযোজন সক্ষমতা বিবেচনায় জনস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বাস্তবায়ন হলে শুধু বাংলাদেশ নয়, বরং সরাসরি উপকৃত হবে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অন্যান্য দেশগুলোও। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, 7ই জানুয়ারির ভোটে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে, তেমনি উপজেলা নির্বাচনে সেই ধারাবাহিকতা ধরে রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সিইসি। নির্বাচনী সংঘাত বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভোটকে উৎসব মুখর করার আহ্বান জানালেন তিনি। সোমা ইসলামের রিপোর্ট। ইসি আগেই বলেছে 7 জানুয়ারির জাতীয় নির্বাচনের চেয়ে 8ই মে থেকে শুরু হতে যাওয়া 4 ধাপের উপজেলা নির্বাচন আরও ভালো হবে। সেই উদ্দেশ্য পূরণ করতে মাঠ প্রশাসনের শীর্ষ ব্যক্তিসহ পুলিশ প্রধানের সঙ্গে বেলা 11টা থেকে প্রায় 4 ঘণ্টার বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে সিইসি বললেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপজেলা ভোটকে সুষ্ঠু করতে না পারলে 7 জানুয়ারির ভোটের ধারাবাহিকতা ক্ষুণ্ণ হবে। গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত 7ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। যে আমরা আশা করব আগামীতে আমাদের প্রত্যেকটা নির্বাচন সুন্দর সুস্থ হবে। এই জন্য আপনাদের বিভাগীয় প্রধান যারা আছেন, মাননীয় সচিববৃন্দরাও আছেন, পুলিশের মহাপরিদর্শক মহোদয় আছেন, তারাও আজকে উপস্থিত আছেন, তারাও বক্তব্য রাখবেন। 8ই মে প্রথম দফায় ভোট হবে প্রায় 150 উপজেলায়। ভোটের আগে ও পরে যেন কোনো নির্বাচনী সহিংসতা না হয়, সেজন্য সেসব বন্ধে মাঠ প্রশাসনকে কঠোর এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সিইসি। নির্বাচনে কিছুটা আবেগ অনুভূতির কারণে আমাদের দেশে নির্বাচনে অনেক সময় কিছুটা শৃঙ্খলতা হয়ে থাকতে পারে, সহিংসতা হতে পারে। এগুলোর জন্য না হয় সেই দিকটাও আমাদের দেখতে হবে। নির্বাচনটা যাতে অবাধ হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন। ইসি আশা করছে প্রতিযোগিতাপূর্ণ উপজেলা নির্বাচনে নামে বেনামে একাধিক প্রার্থী থাকায় ভোট উৎসব মুখর হবে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। টাঙ্গাইল শাড়ি, রংপুরের হাড়িভাঙা আম, গোপালগঞ্জের রসগোল্লা, মুক্তাগাছার মন্ডা সহ নতুন 14টি পণ্যের ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ মোট 31টি পণ্যের জিআই সনদ পেল। আরও 500 পণ্য জিআই সনদের আবেদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী বলেন, এই পণ্যগুলোর 1000 বছরের ঐতিহ্য, ইচ্ছে করলেই নকল করা যাবে না। তাফহিমুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি ভারতের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার পর এ নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়।
নড়েচড়ে বসে শিল্প মন্ত্রণালয়। 2016 সালে জামদানি শাড়ি দিয়ে শুরু হওয়া বাংলাদেশের জিআই পণ্যের সংখ্যা এখন 31টি। টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, রংপুরের হাড়িভাঙা আম, যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান, গোপালগঞ্জের রসগোল্লা, মুক্তাগাছার মান্ডা, টাঙ্গাইলের শাড়ি ও জামালপুরের নকশিকাঁথা সহ নতুন করে 14টি পণ্যের জিআই সনদ পেয়েছে বাংলাদেশ। আবেদনের অপেক্ষায় রয়েছে আরও 500টি। 500টি তালিকা আমরা করেছি। আমরা হয়তো আজকের এই 14টি পণ্যের সনদ দেওয়ার মাধ্যমে 31টি পণ্যের সনদ প্রদান সম্পন্ন হবে, কিন্তু প্রতিটি জেলায় যদি ন্যূনতম একটি করেও আমরা পণ্যের জিআই সনদ দিতে পারি তাহলেও কিন্তু সেটির সংখ্যা 64টি হয়। টাঙ্গাইল শাড়ি নিয়ে অন্য দেশের আগ্রহ থাকতে পারে, কিন্তু এটি বাংলাদেশের নিজস্ব পণ্য বলে মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্যগত পণ্যগুলো রক্ষা করার পাশাপাশি বাজারজাত করার সঠিক প্রক্রিয়া অবলম্বন করতে হবে। টাঙ্গাইলে আমরা হয় এটা আমরা হচ্ছে আজকে সনদ দিলাম, তারা হয়তো এখানকার টাঙ্গাইল থেকে, যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভ হয়তো তারা দাবি করেছে, অ্যান্ড উই হ্যাভ টু প্রুভ ইট। স্বাভাবিকভাবে করতেই পারে একজন, এবং সেটাকে আমরা নিশ্চয়ই আমাদের দাবি সঠিক, এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে শাড়ি যে এটা আমাদেরই থাকবে বাংলাদেশে। শিল্পমন্ত্রী বলেন, প্রচারের মাধ্যমে এসব পণ্য বিশ্বে ছড়িয়ে দিতে হবে। এজন্য জেলা প্রশাসক, সংশ্লিষ্ট বিভাগ ও বিদেশি রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান তিনি। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। রং বেরঙের পাখির উপস্থিতি, তাদের সুরেলা ডাক প্রকৃতিকে প্রাণবন্ত করে তোলে। এসব পাখির নামকরণেও আছে নান্দনিকতার ছোঁয়া। বাংলাদেশে বেশ কিছু পাখি রয়েছে যেগুলোর নামকরণ করা হয়েছে বাংলার নামে। বাংলার নামে পাখি নিয়ে দেখুন শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। পাখি প্রকৃতির অলংকার। বৈচিত্র্যময় রঙের পাখি যেমন বাংলার প্রকৃতিকে রঙিন করে তুলেছে, তেমনি এসব পাখির সুরেলা ডাকে প্রকৃতিতে এক মোহনীয় আবহ সৃষ্টি করে। দেশ বা অঞ্চল ভেদে প্রতিটি পাখির রয়েছে ভিন্ন ভিন্ন নাম। পাখির নামের ক্ষেত্রে এমন বেশ কিছু পাখি রয়েছে যেগুলোর নামকরণ করা হয়েছে বাংলার নামে। এসব পাখির মধ্যে আছে বাংলা বুলবুলি, বাংলা নীলকান্ত, পাতি মাছরাঙা, বাংলা শকুন, বাংলা ঘাস পাখি, বাংলা কুবো, বাংলা টিকি পাঞ্চিল, বাংলা কাঠঠোকরা, বাংলা রাঙাচাগা, বাংলা বাবুই, লালটুপি ছাতারে, বাংলা ডাহর, দাগি নাটাবটের সহ বেশ কিছু পাখি। এসব পাখির বেশিরভাগই আমাদের প্রকৃতিতে সচরাচর দেখা যায়। কিছু প্রজাতি বেশ দুর্লভ। স্বতন্ত্র বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এসব পাখির বৈজ্ঞানিক নামকরণে বাংলার নাম যুক্ত করা হয়েছে। অন্যান্য পাখির মতো এই পাখিগুলো বিভিন্নভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে। তবে প্রতিবেশ ব্যবস্থায় নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সত্ত্বেও বাংলার এই পাখিগুলো বর্তমানে বিপন্ন। উপযুক্ত আবাসস্থল ও খাদ্যের অভাব, দূষণ, জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে আছে এসব পাখি। তাই বাংলার নামে এসব পাখির জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার পাশাপাশি পাখির জন্য হুমকি হয় এমন কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, বাংলার নামে পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। গাজার রাফা ইসরায়েলি সেনাদের অভিযানের প্রস্তুতি। নাসের হাসপাতালের 3টি গণকবর থেকে 392 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার। বিরতির পরে আরো একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া 3 বিচারপতি শপথ নিয়েছেন। তারা হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল আজিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথ বাক্য পাঠ করান। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা সে সময় উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 3 বিচারপতির নিয়োগ দেন রাষ্ট্রপতি। বর্তমানে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি রয়েছেন। নতুন 3 বিচারপতি নিয়োগ দেওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো 8-এ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ভিত্তিহীন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনেক তথ্য
যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এনজিও এবং অনির্ভরযোগ্য সূত্র থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাহিলি সাবরিন। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পৃথিবীর কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি মানানসই নয়। দেশের আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বলেও দাবি করেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সলিডার সুইসের পরিচালনায় ৩ বছর মেয়াদী বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার প্রজেক্ট ইন বাংলাদেশ প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পটি ওশি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, গণস্বাস্থ্য কেন্দ্র, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং সবুজের অভিযান ফাউন্ডেশন এই 4টি প্রতিষ্ঠান যৌথভাবে বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে দেশের 20টি ট্যানারি, 25টি জুতা উৎপাদন কারখানা ও 5টি চামড়াজাত পণ্য উৎপাদন কারখানার শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদান সহ ধাপে ধাপে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হচ্ছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় চামড়া খাতের সামাজিক ও পরিবেশগত মান, শ্রম অধিকার সুরক্ষা, সামাজিক সুরক্ষা ও পরিবেশ সুরক্ষা বিধানগুলো মেনে চলতে প্রশিক্ষণ দেওয়া হয়। মিটিংয়ে গিয়েও আমার অনেক ভালো লাগছে। অনেক সময় আমি গেছি, আমার কারিগর শ্রমিক ভাইদেরকে আমি আইডেন্টি কার্ড দেওয়ার অতি তাড়াতাড়ি বন্দোবস্ত নিচ্ছি। অবরুদ্ধ গাজা উপত্যকায় শেষ নিরাপদ অঞ্চল রাফায় অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এজন্য রাফা থেকে 5 কিলোমিটার দূরে তাঁবু গেড়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 43 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতাল চত্বরে পৃথক 3টি গণকবর থেকে 392টি ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 20 জনকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। বৈশ্বিক চাপ উপেক্ষা করে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফায় পুরোদমে হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি বাহিনী। এজন্য রাফা থেকে 5 কিলোমিটার দূরে খান ইউনিস শহরে তাঁবু গেড়েছে ইসরায়েলি সেনারা। এদিকে রাফায় থাকা ফিলিস্তিনিদের ওই অঞ্চল ত্যাগ করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানিয়েছেন, রাফায় হামলা চালাতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী, তবে কবে হামলা চালানো হবে তা উল্লেখ করেননি তিনি। মিশরের সীমান্তবর্তী অঞ্চল রাফায় বর্তমানে 13 লাখ ফিলিস্তিনি রয়েছেন। 6 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে রাফায় আশ্রয় নেয় তারা। তাই রাফায় হামলা না চালাতে ইসরায়েলের প্রতি বারবার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। Let's be clear, the intentional killing of civilians, detainees and others who are hors de combat is a war crime. এদিকে গাজার নাসের হাসপাতালে পৃথক 3টি গণকবর থেকে 392 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। গণকবর থেকে উদ্ধার করা মরদেহের 85% পরিচয় শনাক্ত করা যায়নি। মাত্র 65টি মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। গাজার নাসের ও আল-শিফা হাসপাতালে গণকবরের সন্ধান পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সুব্রত গাইন, চ্যানেল আই। জানাবো আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজকুমার, ওমর ও দেয়ালের দেশ সহ ঈদ উল ফিতরের মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা 11টি। এর মাঝে বেশ কয়েকটি সিনেমা চলছে বিদেশের মাটিতেও। আগামীতে বিদেশে প্রদর্শিত হতে যাচ্ছে আরও কয়েকটি চলচ্চিত্র। রিপোর্টে জানাচ্ছেন মিথিলা নাজনীন। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমার মাঝে সবার আগে বিদেশে প্রদর্শিত রাজকুমার সিনেমাটি গত 19 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডার 70টিরও বেশি সিনেমা হলে চলছে। এতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বিদেশি অভিনেত্রী কোর্টনি কব। 20 এপ্রিল যুক্তরাষ্ট্রে, 28 এপ্রিল সুইডেনে এবং 10 মে কানাডার সিনেমা হলে দেখানো হবে। দেখে ছেলে বুড়োর ঘুম ওরে, ট্রেন্ডিং আমি ফেসবুক, ইনস্টা, টুইটারে। ঈদ উল ফিতরের আরেক সিনেমা দেয়ালের দেশ আগামী 3 মে অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলি, স্বাগতা সহ অনেকে।
ঈদে মুক্তি পাওয়া সিনেমার মাঝে জনপ্রিয়তার শীর্ষে সাকিব খানের রাজকুমার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে নিটল টাটা বিশেষ সংবাদ। চীনের সানডং প্রদেশে ওয়েইফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসব শুরু হয়েছে। চীনা বর্ষপঞ্জিতে বসন্তের সময় বার্ষিক এই রঙিন ঘুড়ি উৎসব হয়। প্রতি বছর ঘুড়ির কারিগর এবং অনুরাগীরা ঘুড়ি উৎসবে তাদের শিল্প প্রদর্শন করেন। ঘুড়ি উৎসবে ড্রাগন থেকে পান্ডা, আধুনিক গাড়ি থেকে পৌরাণিক চরিত্র সহ অনেক কিছুই দেখা যায় সানডং প্রদেশের আকাশে। এবারের উৎসবে প্রায় 50 দেশের মানুষ অংশ নিয়েছেন, এমনকি 600-রও বেশি রঙিন ঘুড়ি উৎসবে দেখা যাচ্ছে। এবছরে চাইনিজ রাশিচক্র ক্যালেন্ডারের ড্রাগনের বছর হওয়ায় স্থানীয় ঘুড়ি ডিজাইনাররা 200 মিটারের একটি ঘুড়িও তৈরি করেছেন। হাজারের বেশি রঙিন ঘুড়ি ওয়েইফাংয়ের আকাশে ওড়ায় এই শহরকে বিশ্বের ঘুড়ির রাজধানীও বলা হয়। যাওয়া যাক কৃষি সংবাদে। জলবায়ুর ক্ষতিকারক প্রভাব মোকাবেলা করে কুড়িগ্রামের চরাঞ্চলের চিত্র বদলে দিচ্ছেন কৃষক। কৃষি যান্ত্রিকীকরণ ও উন্নত বীজ সহ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে একদিকে যেমন সচ্ছল হচ্ছেন কৃষক, অন্যদিকে চরাঞ্চলের বালুময় জমি ভরে উঠছে সবুজ ফসলে। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদ রিপোর্ট। 16টি নদ নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলার চর রয়েছে 400-রও বেশি। একসময় এসব চরে ধুধু বালু ছাড়া কিছুই ছিল না। এখন নানা ফসলে ভরে উঠেছে এসব চর। বর্ষা মৌসুমের 3 মাস ছাড়া বাকি 9 মাস এখানে বাদাম, ডাল, তেল জাতীয় ফসল, পেঁয়াজ, রসুন, মিষ্টি কুমড়া, পটল, করলা ও আলুসহ বিভিন্ন ধরনের ফসল আবাদ করে সারা বছরের খাদ্য চাহিদা মেটাচ্ছেন চাষিরা। বন্যা যখন শেষ হয়ে যায় তখন আমরা আলু, গম, ভুট্টে, তারপরে বাদাম, বেগুন এগুলি চাষ করি। 6 মাস চলা যায় আর কি। তারপর আবার বন্যা আসে, ফির বন্যা শুকিয়ে পর ফির আবার এই ধরনের ধান বা ওই ভুট্টে বা নানান ধরনের সবজি চাষ হয়। শাকসবজি যা কিছু আবাদ করি আমরা এর উপরে নির্ভর করে চলি। বর্ষা মৌসুমে বন্যা ও নদী ভাঙনের কবলে পড়ে কুড়িগ্রাম জেলা। ক্ষতি পুষিয়ে নিতে বন্যার পানি নামার সাথে সাথে বালু সরিয়ে বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয়। সেই থেকে সমবায় ভিত্তিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ ও সার ব্যবহার করে বাড়ানো হয়েছে ফসলের নিবিড়তা ও উৎপাদন। সবাই মিলি পটল আবাদ করতেছি, এই পটলটা সারা দেশে চলে যায়। পেঁয়াজ, রসুন, পটল এগুলো দিয়ে কোনোভাবে আর কি চালা যায়। আমাদের যে বালুবাড়ি এখানে তো কোনো আবাদ হয় না, কিন্তু এই করলা, পটল আর বেগুনের উপর আমরা নির্ভরশীল। কৃষি বিভাগ জানিয়েছে জেলায় 450-রও বেশি চরের বেশিরভাগই বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হচ্ছে। এতে খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি ইতিবাচক প্রভাব পড়েছে পরিবেশে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে, নতুন নতুন যে জাতগুলো আছে এসব ফসলে, সেগুলো সম্প্রসারণে কৃষকদের সহযোগিতা করছে। চর অঞ্চলের কৃষক বলছেন উন্নত বীজ সরবরাহের পাশাপাশি অন্যান্য সহায়তা পাওয়া গেলে চরে উৎপাদিত ফসলের মাধ্যমে বদলে যাবে গোটা কুড়িগ্রামের কৃষিচিত্র। রাজীব আহমেদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। বাঁশফুল থেকে সংগ্রহ করা হচ্ছে চাল, আর এই চালেই তৈরি হচ্ছে ভাত, পোলাও, পায়েস, খিচুড়ি, রুটি সহ মজাদার সব খাবার। এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিনাজপুরে। বাঁশের বীজ হুবহু ধানের মতো হওয়ায় এই চাল খাওয়ার উপযোগী, পুষ্টি সমৃদ্ধ এবং এতে ঔষধি গুণাগুণ রয়েছে। তবে নির্বিচারে চাল সংগ্রহ করা হলে এই প্রজাতির বাঁশ বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। শাহ আলম শাহের রিপোর্ট। জবুথবু অসংখ্য বাঁশ ছাড়, ঝরে পড়েছে লালচে শুকনো পাতা। বাঁশ ও কঞ্চিতে ঝুলছে ধান সদৃশ্য দানাদার ফল। সেই ফল সংগ্রহ করে রোদে শুকিয়ে মাড়াইয়ের মাধ্যমে বের করা হচ্ছে চাল। রান্না হচ্ছে ভাত, পোলাও, পায়েস, খিচুড়ি, রুটি সহ বিভিন্ন ধরনের খাবার। খিচুড়ি খাইছি একদিন, আরো হাফ কেজি চাউল নিয়ে থুইছি। সিদ্ধ করলো, করার পর চাল হলো, চাল হওয়ার পর এটা আবার গুঁড়া করে টরে আবার রুটিও খাচ্ছি আমরা। ভাত রান্না করে খাওয়া যাবে, আবার আটা হবে, আটা রুটি করে খাওয়া যাবে। বিষয়টি প্রথমে তোলেন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শ্রমজীবী যুবক সঞ্জু রায়। মানে এত যে সুস্বাদু বা মিষ্টি এটা আমি মানে কল্পনা করতে পারিনি। সেই খাওয়ার পর মানুষকে আমি জানালাম, প্রতিবেশী বা বাড়ির লোক আমি জানালাম যে এটা খুব সুস্বাদু। ওনারা শুনে আমার বাড়িতে ছিঁড়ে ছুটতে চলে আসে চাউল নিতে, আর কি চাউল নেওয়ার জন্য ছিঁড়ে ছুটতে চলে আসেন আমাদের বাসায়। নিয়ে আসে কেউ 2 কেজি, 1 কেজি, 4 কেজি, 3 কেজি, 8 কেজি, 10 কেজি, 12 কেজি পর্যন্ত আমার বাচ্চা চাউল লেগে যেত। তবে ওই এলাকায় প্রথম বাঁশফুলের বীজ থেকে চাল উৎপাদন করেন ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী সম্প্রদায়ের জোসেফ মুর্মু। মায়ের বিয়ে এখন এই চাল দিয়ে হয়েছে, এখন আত্মীয় স্বজনক দিই, আরাও খাই। দীর্ঘদিন ধরেই বেড়া জাতের বাঁশফুলের বীজ থেকে চাল সংগ্রহ করছেন ফুলবাড়ী উপজেলার এলুবাড়ি ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা। কোনো বোঝার উপায় নাই যে বাঁশের চাল, সেম চাল। সেজন্য আমি কালকে আমার মাকে বলছি যে পায়েস রান্না করার জন্য। পায়েস রান্না করে কালকে রাত্রে খাইছি আমরা, অনেক সুন্দর। চাল উৎপাদনের এমন ঘটনাকে বিরল উল্লেখ করে এ নিয়ে গবেষণায় জোর দিয়েছে কৃষি বিভাগ। এই চাল দেখতে হুবহু ধানের মতোই, এটা খাওয়ার উপযোগী, ধানের মতোই। এই চাল পুষ্টি সমৃদ্ধ, সেখানকার লোকজন এটা খাচ্ছে। এটি হয়ে থাকে সাধারণত 50-60 বছর বা তারও বেশি সময় পর পর অনেক বাঁশঝাড়ে ফুল দেখা যায়, সেই ফুল থেকে এটি হয়। তবে সচরাচর যেহেতু হয় না, তাই সাধারণ মানুষ এটি সবসময় চোখে দেখেও না। এ ধরনের বাঁশের জাত টিকিয়ে রাখতে বীজ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ পরিবেশবিদদের। আমরা যদি সব বাঁশের বীজ খেয়ে ফেলি তাহলে বাঁশ বংশবিস্তার করতে পারবে না, পরবর্তীতে এই বাঁশ বিলুপ্ত হয়ে যেতে পারে। কাজেই প্রশাসনের উচিত বাঁশের সব বীজ সংরক্ষণ করে বন বিভাগের মাধ্যমে চারা উত্তোলন করে সারা দেশে ছড়িয়ে দেওয়া। বর্তমানে দেশে 40 প্রজাতির বাঁশ রয়েছে। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেব, আর বিরতির পর জানিয়ে ফিরছি আরও একবার চ্যানেল আই সংবাদে। তীব্র তাপপ্রবাহের মধ্যেও পুলিশ সদস্যরা বসে নেই মন্তব্য করে ঢাকার পুলিশ কমিশনার বলেছেন, দায়িত্ব পালন থেকে তারা 1 মিনিটের জন্য সরে আসেননি। রাজধানীর রাজারবাগে পুলিশের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, পুলিশের কার্যক্রম শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, দেশের যে কোনো দুর্যোগকে সবার আগে এগিয়ে এসেছে পুলিশ সদস্যরা। কোন অবস্থাতেই ট্রাফিক পুলিশ এই গরমের জন্য কেন, আরো যদি কোনো দুর্যোগ দুর্বিপাক আসে, পুলিশ বসে থাকতে পারে না। পুলিশ সবার আগে সবার মানুষের পাশে রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, উপজেলা পরিষদেও আরেকটি ডামি নির্বাচন করতে যাচ্ছে আওয়ামী লীগ। চলমান দাবদাহে রাজধানীর নয়াপল্টনে নগরীর নিম্ন আয়ের মানুষদের মাঝে নিরাপদ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন করে রিজভী বলেন, বিরোধী দল শূন্য নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরাও টিকতে পারছেন না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলেও মন্তব্য করে রিজভী বলেন, সরকার বাংলাদেশের মানুষকে বাঁচতে দিতে চায় না। চারিদিকে নদী বেষ্টিত এই ঢাকার নদীগুলি কিন্তু এখন ভরাট হয়ে যাচ্ছে। এটা একমাত্র লুটেরা গণবিরোধী সরকার থাকলেই তাই হয়। শেখ হাসিনার আরেকটা দামি নির্বাচন করতে চাচ্ছেন, উপজেলা নির্বাচন। আরে বাপরে বাপ, কি নির্বাচনের আপনার ফুর্তি তাদের। আওয়ামী লীগেরও অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না। আওয়ামী লীগের এমপির শালা, আওয়ামী লীগের এমপির ছোট ভাই, আওয়ামী লীগের এমপির স্ত্রী, এরা হচ্ছে আপনার ক্যান্ডিডেট। মিয়ানমারে সংঘাতের মধ্যে পালিয়ে বান্দরবানের নাইখংছড়িতে আশ্রয় নেওয়া বিজিবি সদস্য 285 জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তাদের কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটি এর জেটি ঘাট দিয়ে একটি জাহাজে করে ফেরত পাঠানো হয়। বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, ভোরে মিয়ানমারের বিজিপি সদস্যদের হস্তান্তরকে ঘিরে কক্সবাজারের বিআইডব্লিউটি এ ঘাটের কাছে বিজিবির প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে কোস্টগার্ডদের একটি জাহাজ মিয়ানমারের জাহাজ চীন ডুইনের উদ্দেশ্যে কক্সবাজার বিআইডব্লিউটি এ ঘাট ছেড়ে যায়। ফেরত পাঠানোদের মধ্যে বেশিরভাগই বিজিপি সদস্য। এছাড়া 4 জন সেনা সদস্য ও ইমিগ্রেশন সদস্য রয়েছেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের 5 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ব্রিফিংয়ে ডিবি প্রধান জানিয়েছেন, ওই চক্রটি লিখিত ও মৌখিক পরীক্ষা পাশ করিয়ে দিতে পরীক্ষার্থীদের সঙ্গে 10 থেকে 14 লাখ টাকার চুক্তি করত। গ্রেফতার হওয়া 5 জনের মধ্যে 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও ফরিদপুর অঞ্চলের প্রশ্ন ফাঁসকারী ওই চক্রের মূল হোতা অসীম গাইনকে গ্রেফতার করার চেষ্টা চলছে। তাদের মূল হোতা হচ্ছে অসীম, অর্থাৎ অসীমেই তারা সে প্রশ্নটা কালেকশন করে এবং এই অসীম আমরা তার বাড়িও মাদারীপুরে এবং সে প্রত্যেকের কাছ থেকে 10 লাখ 12 লাখ টাকা সে একটা চুক্তিবদ্ধ হয়েছে। আমরা বাকি সবাইকে ধরলে অসীমকে আমরা ধরতে পারি নাই এবং আমরা মনে করি যে অসীম গাইন এই চক্রটি এর আগেও প্রশ্নপত্র ফাঁস করেছে এবং অল্প দিনে সে এই অসীম গাইন কয়েকশো কোটি টাকার ইনকামও সে করেছে এবং তার বাড়িতে অনেক বিলাসবহুল বাড়িও রয়েছে। বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেছেন, ব্রাজিলে গরু ও জ্বালানি খাতে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাবের আয়োজিত ডিক্যাব টকে ফেরেস বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় বিকল্প হিসেবে ব্রাজিলের ইথানল ব্যবহার করলে খরচ কম হবে। বিশ্বে বিভিন্ন সংকটের মাঝে বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে মন্তব্য করে ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুনে ব্রাজিল সফর করার কথা রয়েছে। সে সময় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে যে চুক্তিগুলো সম্ভব হয়নি তাও সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জুনে ব্রাজিল সফরে গেলে অমীমাংসিত বিষয়গুলো চুক্তি হতে পারে। এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে। এটি শুধু বাংলাদেশেরই সমস্যা নয়, এটি একটি আঞ্চলিক সমস্যা। বাংলাদেশে গরুর মাংস এবং জ্বালানি খাত, বিশেষ করে ইথানলের সুযোগ রয়েছে, যা ব্রাজিল খুব সস্তায় দিতে পারবে। জানাবো খেলার খবর।